আমাদের একটা সামষ্টিক ব্যর্থতা। এটা শুধু একক এনসিপির ব্যর্থতা না। আমি মনে করি এই যে আওয়ামী লীগের মতো একটা গণহত্যাকারী দল, মানে আমাদের চোখের সামনে একদম দগদগে, এমন না যে কয়েক বছর হয়ে গেছে জুলাই, সবকিছু এখনো স্মৃতিতে জ্বলে। একদম জ্বলন্ত, এবং বছরও ঘুরে নাই। এবং না ঘুরতেই আমরা দেশ গঠনে মনোযোগী না হয়ে আমরা যে আমাদেরকে আবার আমাদের পথ ঘুরে আবার যে আমাদেরকে রাজপথে নামতে হলো, এবং সব দলকে একসাথে নিয়ে পুরো বাংলাদেশকে আবার যে জাগিয়ে তুলতে হলো, সেই আওয়ামী লীগ প্রশ্নেই সেই এটা আমাদের, আমি মনে করি যে একটা সামষ্টিক ব্যর্থতা। এবং আপনি যদি দেখেন, মিলন সাহেব বলছিলেন যে সরকার বিলম্ব করেছে, আমি কিন্তু এখানে একমত। কারণ এটা কিন্তু কোনো একটা স্বাভাবিক সরকার না যে একটা পট পরিবর্তন হয়ে একটা সরকার গেল আরেকটা সরকার আসবে, এরকম কিন্তু না। একটা নজিরবিহীন গণ অভ্যুত্থানের পরে, এবং সবচেয়ে বড় কথা প্রায় 1400-র উপর শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এবং আহতদের উপর দাঁড়িয়ে আমরা কিন্তু এই সরকার গঠন করেছি, এবং এদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল এই আওয়ামী লীগ প্রশ্নটা। আমাদের কিন্তু তর্ক বিতর্ক, আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম হওয়া উচিত ছিল আমাদের অভ্যুত্থান পরবর্তী দেশ গঠন নিয়ে। কিন্তু আমরা ওদিকে যে না গিয়ে আমরা দেখলাম যে আমাদেরকে আবার ব্যাক করতে হলো। আপনি দেখেন এই আইসিটিতে যে এই ধারাটা ছিল, দলকে দল হিসেবে একটা বিচারের যে একটা বিধান ছিল, এটা কিন্তু গত বছর 20শে নভেম্বর উপদেষ্টা পরিষদের যে সভা হয়, ওখান থেকে এই ধারাটা কিন্তু বাদ দেওয়া হয়। তাহলে আমাদের এটা কিন্তু একটা আমাদের ব্যর্থতা যে আমরা তখন কেন এই আওয়াজটা তুললাম না, কেন এটা আমরা প্রায়োরিটি দিলাম না। এবং পরবর্তীতে আমাদের টনকটা কখন নড়ল? আমরা কিন্তু এটা দৃশ্যমান বিচার বলে বলে আমরা কিন্তু বলেই যাচ্ছি, পাশাপাশি আমরা আমাদের সাংগঠনিক কাজ গুছাচ্ছি। এরপরে এর পথ পরিক্রমায় জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী থেকে, জাতীয় নাগরিক কমিটি বৈষম্য থেকে পার্টি আসলো, আমরা কিন্তু আমাদের পথ চলছি। কিন্তু আমরা তো মনে করছি যে আওয়ামী লীগ সবার একার একটা বিষয়, এটা আমাদের একক এজেন্ডা না। কিন্তু আমাদের টনকটা কখন নড়ল? যখন আব্দুল হামিদ সাহেব পালিয়ে গেলেন বা চোখের সামনে দিয়ে চলে গেলেন। আপনি দেখেন এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষকে, যেখানে জুলাই একদম দগদগে, প্রত্যেকটা মানুষের আবেগ বলেন, বিবেক বলেন, সবকিছুকে তীব্রভাবে নাড়া দিয়েছে। এবং আপনি যদি কোনো পক্ষ হওয়া লাগবে না এই ব্যাপারটা আপনাকে তাড়না দেওয়ার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য। সো তখন এই যেহেতু এই এনসিপিটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই উঠে এসেছে, এবং এখানে আপনি যেটা বলছিলেন যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীরাই এখানের মেইন একটা অংশ জুড়ে আছে, এবং মেইন স্ট্রিমের একটা অংশ জুড়ে আছে, তো তাদের আমাদের মনে হলো যে এটা তো হতে পারে না। কারণ আপনি দেখেন এখানে কিন্তু আওয়ামী লীগ প্রশ্ন শুধু কিন্তু এনসিপির জন্য ক্ষতিকর না, এটা একটা জাতীয় নিরাপত্তার সার্বভৌমত্বের প্রশ্ন। এবং এই যে বিধানটা বাদ দেওয়া হলো, এবং আর যে দুইটা আইন ছিল যেভাবে একটা রাজনৈতিক দলকে, কারণ আমরা সবাই একমত এই জুলাইয়ের এই গণহত্যা, এই নৃশংসতা দলগতভাবে আওয়ামী লীগ। এখানে একটা প্রশ্ন কিন্তু এসে যায় ডাক্তার জাবি, সেটি হলো যে সরকারের মধ্যে থেকে যারা, আপনি যেটা বলছিলেন, এই আন্দোলনে এই গণ অভ্যুত্থানের সরকারের, এই সরকারের ভেতরে থেকে এই কাজটি করলো কারা? এই প্রশ্ন আপনার মতো আমারও, এবং এটার জন্য একটা তদন্ত কমিটি হয়েছে 3 সদস্যের। আমরা সেটা হলো হামিদ চলে যাওয়ার ব্যাপারে আমি বলছি যে এই ক্লজটা উঠিয়ে দিলে কেন? এটা আমি অদ্ভুত ব্যাপার, এটা অবশ্যই, এবং আমাদের কাছে কিন্তু অদ্ভুত লেগেছে। এবং এই 20শে নভেম্বর তখন কিন্তু ছাত্র উপদেষ্টা 3 জনই কিন্তু ছিলেন, এবং নাহিদ ইসলামের বক্তব্যের পর জানতে পারি, ইন্টারভিউর পর জানতে পারি যে 3 জন ছাত্রই উপদেষ্টায় কিন্তু এটার বিরোধিতা করেছিলেন। এখন দেখেন রাখতে হবে বিধানটা, এটা রাখতে হবে, কিন্তু এর ছাড়াও আরো যে দুইটা আইন ছিল, সন্ত্রাস দমন আইন 2009 এবং পার্টি পলিটিক্যাল অর্ডিন্যান্স 1978, এই দুইটার মাধ্যমেও কিন্তু আওয়ামী লীগের দলগতভাবে বিচার করা যেত। কিন্তু আমার আলোচনা বা আমার প্রশ্নের জায়গাটা আরেক জায়গায়, যে এই জিনিসটা কিন্তু আমরা যে বারবার বলছিলাম দৃশ্যমান বিচার, আমাদেরকে কিন্তু বারবার হেয় করা বা একটু ডিমিন করার চেষ্টা করা হচ্ছে। বিচার চলমান প্রক্রিয়া, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এখন দেখেন, আপনি যখন জুলাইকে আমরা
প্রত্যেকটা বাংলাদেশের মানুষ হোল্ড করি, এবং আমরা প্রত্যেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলমত কিছু নাই, কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়নি। গণ অভ্যুত্থানটা কিন্তু জনগণের গণ অভিপ্রায়ের প্রকাশ, এবং তাহলে কিন্তু এটা সবার একটা ব্যাপার আওয়ামী লীগ। তাহলে এই জিনিসটা যে ধামাচাপা পড়ছে, এটা কিন্তু আমাদেরকে ভিতরে তাড়িত করছিল, এবং এটা আমরা আমাদের আলোচনায় বারবার উঠিয়ে এনেছি। তাহলে কেন আমরা বিচারটার জন্য আমাদেরকে আবার রাজপথে নামতে হলো, আমাদেরকে আবার একটা আমাদের দিক পরিবর্তন করতে হলো? এবং এই যেটা বলছিলাম আপনার প্রশ্নের আগে, যে এই ব্যাপারটা যে কেন এটা ধামাচাপা পড়লো, এটা অবশ্যই এই জিনিসটা যাতে আর পুনরাবৃত্তি না হয়। এখন কিন্তু বিচারের ব্যাপারে আজকে কিন্তু চিফ প্রসিকিউটর সংবাদ সম্মেলন করলেন, তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। প্রথম মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে 3টে স্পেসিফিক অভিযোগ আনা হয়েছে। এখন আমরা একটা ফর্মাল চার্জের আশা করছি। সেকেন্ড ট্রাইব্যুনাল গঠন হয়েছে। এই যে এখন একটা গতি এসেছে, এবং এখন কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দল এটাকে ফলো করুক এবং এটার প্রশ্নে সমানভাবে কথা বলুক, কারণ আমরা তো সবাই একমত। কে মাঠে নামলো কে মাঠে নামলো না, এটা নিয়ে আমি আসলে এভাবে বিচার করতে চাই না। যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে এখন জানছি যে তারা 10ই ফেব্রুয়ারি রিটেন এটার জন্য জানিয়েছিল, যে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিল যে এটার বিচার প্রক্রিয়াটা শুরু হোক। এবং আরেকটা ব্যাপার আছে যে এখন দেখেন এই আন্দোলনের ফলে কি হলো, যে কোনো নির্বাহী আদেশে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, এবং এখানে কিন্তু আইনটা খুবই জরুরি, যে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এবং এখানে কিন্তু এখন এই আইনের বাধ্যবাধকতায় কিন্তু পরবর্তীতে যে সরকারই আসুক সে সরকারই পড়ে গেল। আমরা কিন্তু যাত্রাটা শুরু করেছি, কিন্তু আমরা এখন চাই এই আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গে ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতিতে কিভাবে কি করবে এই বিষয়ে যাতে একটা রাজনৈতিক ঐক্য থাকে। কেন থাকে আমি বলি, পৃথিবীর বিশ্বে কিন্তু আপনি যদি দেখেন এই স্বৈর শাসক বা এরকম ফ্যাসিস্ট শুধু বাংলাদেশেই না, আপনি রাশিয়াতে দেখেন নাৎসি পার্টি, বা ইতালিতে ফ্যাসিস্ট পার্টি, যারাই জার্মানিতে সরি, এবং ইন্দোনেশিয়া যদি কমিউনিস্ট পার্টি, সবাই কিন্তু আগে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কিন্তু আগে তারা নিষিদ্ধ করেছিল বা একমতে পৌঁছেছিল। পরে এটা একটা বিচারিক একটা রূপ পেয়েছে। কারণ আপনি যদি এটাতে রাজনৈতিকভাবে ঐক্যমত্য না হন, যারা যেসব রাজনৈতিক দল বা মত বা পক্ষ ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, তাদের কিন্তু এই ফ্যাসিস্ট সম্পর্কে এক পক্ষে থাকতে হবে, যাতে যেই ক্ষমতায় আসুক না কেন সে ওই পক্ষেই থাকে। এবং এটা কিন্তু ইতিহাসে বিভিন্ন সময়ে কিন্তু আছে। আপনি দেখেন ফিলিপাইনে কিন্তু এই রাজনৈতিক মীমাংসায় পৌঁছানো যায় নাই, এখন কিন্তু ওখানে প্রেসিডেন্ট তাদের ওই ফ্যাসিস্টের ছেলে। সো এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে ইতিহাস থেকে শিখতে হবে, এবং অন্যান্য দেশে কিভাবে হচ্ছে সেটা থেকে। এবং আমি দৃঢ়ভাবে আশা করব যে যেই বিচারের একটা গণজোয়ার যে এখন উঠেছে, এটা যাতে আর আমরা ধামাচাপা না দিই, সম্মিলিতভাবে।